সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেয়ারটাউন ওয়াইল্ডারনেস মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে নীরব, দুর্গম এবং জনশূন্য পাহাড়ি এলাকার মধ্যে অন্যতম হলো বেয়ারটাউন ওয়াইল্ডারনেস। সময়টা তখন কনকনে শীত, তুষারপাত হচ্ছে রাতের প্রথম প্রহরে। জনশূন্য এই পাপড়ি অঞ্চলে মধ্যম অবস্থায় 3 জানুয়ার বাংকারে বেহুশ হয়ে পড়ে আছে। 1 জানুয়ার ভুলবশত বাংকারের মূল ফটক আনলক করে মদের উপর ডুবে গেছে। এই সুযোগে আহত কিশোর দল জর্জরিত ব্যথিত শরীর নিয়ে নরক থেকে বের হয়েছে আপ্রাণ চেষ্টা করে। শরীরের তীব্র যন্ত্রণাকে উপেক্ষা করে একে একে বের হয়ে আসলো বিবস্ত্র 10 জন কিশোর। তাদের দুর্বল ক্ষতবিক্ষত শরীরে ছোট একটা হাফ প্যান্ট শুধু, রোগা দেহের অসংখ্য জায়গায় কাটা ছেঁড়ার দাগ, কোথাও সিগারেটের ছ্যাঁকা লাগানো হয়েছে, কোথাও ব্লেডের আঁচড় দেওয়া হয়েছে লম্বা করে। তবে একজনকেও মুখে আঘাত করা হয়নি। 10 জনের মাঝে 2 জন হলো যমজ ভাই, আদনান আর আদহাম। আশ্চর্যজনকভাবে আদনানের অবস্থা গুরুতর হলেও একদম সুস্থ আছে আদহাম। আদহামের শরীরে কাপড়ও রয়েছে, তার ফর্সা গায়ের কোথাও একটি আঁচড়ও নেই, তবে মুখটা রক্তশূন্য হয়ে আছে আতঙ্কে। পিশাচদের টনক নড়লেই তাদের নির্মম মৃত্যু। 3 পিশাচের মাতাল ঘুম যেন আর না ভাঙে। 10 জন কিশোরের বয়স 15 বছরের নিচে, একজনের বয়সও 15 বছরের উপরে নয়। আদনান আর আদহামের বয়স হলো 13 বছর। তাদের মাঝে এই 2 ভাই হলো মুসলিম সম্প্রদায়ের, আর বাকি সবাই ভিন্ন ধর্মী। আদহাম প্রচন্ড ক্ষুধার্ত হয়ে নিজের কাঁধে তুলে নিল রক্তাক্ত আদনানকে। পা টলছে না, তবুও এখান থেকে পালাতে হবে। 10 জন কিশোর কচ্ছপের গতিতে পা ফেলে বরফের উপর বেশিক্ষণ হাঁটতে পারল না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো 2 জন। বাকি 8 জন নিভু নিভু চোখে কুকড়ে হাঁটছে বাঁচার তাগিদে। 14 বছরের কৃষ্ণবর্ণের ব্যাক্স হাঁটু গেড়ে বরফের জামিনের উপর বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে ফিরেই অন্তরাত্মা কেঁপে উঠল ভয়ানক ভাবে। শক্তি আর সাহস সঞ্চয় করে আরেকটু সামনে গেল। আদহামের নীলচে ঠোঁটজোড়া কাঁপছে তীর তীর করে, চোখ দুটো ক্রমশ ঝাপসা হচ্ছে। তখনই ধপ করে একটা শব্দ হলো। আদহামের বুকটা লাফিয়ে উঠল তড়িৎ বেগে। ভেবেছে হয়তো শয়তানের থাবায় বন্দি হয়ে গেছে, কিন্তু না, তার ধারণা ভুল। ম্যাক্স অজ্ঞান হয়ে চিত হয়ে পড়ে গেছে বরফের চাদরের উপর। আদহাম একটা পাইন গাছের নিচে বসে আদনানকে ঠেস দিয়ে বসালো পাইন গাছের সাথে। তারপর পাতলা শার্ট গা থেকে খুলে নিজের পায়ে বেঁধে নিল। পায়ে কাপড় পেঁচিয়েছে যেন নিষ্ঠুর বরফের নিষ্ঠুর ছোঁয়ায় পা অনুভব শূন্য না হয়। পায়ে বোধ পেলেও গায়ে কাটা দিয়ে উঠছে তুষারপাতের তীব্রতা। ক্ষুধার্ত আর বস্ত্রহীন এভাবে টিকে থাকাটা অসম্ভব। প্রায় সারভাইভ করা যাবে আধা ঘন্টা, এরপর মরণকে বেছে নিতে হবে। মাথার উপর পূর্ণিমা রাত, চাঁদও যেন এই অল্প বয়সী কিশোরীদের যন্ত্রণায় নিজেকে আড়াল করতে চাচ্ছে। আদহাম ফিসফিস করে আদনানকে বলল, ভাই আর একটু ধৈর্য ধর, যদি আজ মুক্তি না পাই তবে হিমাঙ্কে চাপা পড়ে মারা যাব, তবুও শকুনের দৃষ্টির আওতায় পড়ব না। পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিব, তবুও যন্ত্রণার পাত্রে মুখ দিব না। এই বলে আদহাম অজানায় ছুট লাগালো। শা শা করে বাতাস ছুটে আসছে তার নগ্ন দেহে। কালো প্যান্ট সাদা হয়ে গেছে স্নোফল পরে। আদহাম স্নোফল খুব পছন্দ করে, কিন্তু আজকের স্নোফল তার কাছে বড়ই অর্থহীন। মাথায় গুড়ি গুড়ি বরফ কুচি পড়ছে অবিরাম। ছেলেটা শূন্য হয়ে ছুটে অজানা রাস্তায় পা বাড়িয়েছে। উদ্দেশ্য একটা, এই দুর্গম অঞ্চলে যদি সাহায্যের একটা ইস্যু পায়। ভালো মানুষ তো এখনো দুনিয়ায় বাস করে, যদি একটা বাড়ি ঘর পেয়ে যায় তবে হেল্প চাইবে সেই পরিবার থেকে। কিশোর আদহাম জানেই না নিরিবিলি এলাকায় মানুষের বসবাস খুবই কম। দৌড়তে দৌড়তে ধাক্কা খেলো পাতা ঝরা ম্যাপেল গাছের সাথে। আদহাম ঠাস করে পড়ে গেল কনকনে পাহাড়ি জমিতে। চাপা আর্তনাদ করার সাথে সাথে ঘুমিয়ে উঠল ছটফট করে। পূর্ণিমা রাতে বোবা কান্নায় মচে গেছে। তার ভাগ্যটা মোটেও খারাপ ছিল না। আদহামকে সাহায্য করতে দাঁড়িয়েছে এক নারী। শীতের লং কোট আর হাঁটু পর্যন্ত বুট পরে মার্কিন নাগরিক রোজ অদ্ভুত চোখে আদহামের সামনে দাঁড়ালো। রোজের চোখে মারাত্মক বিস্ময়। রোজ তার হাজবেন্ডের সাথে অ্যাডভেঞ্চার ফিল করতে এখানে তাঁবু ক্যাম্পেইন করতে এসেছে। রোজের তাঁবুর পাশে আদহাম ধপাস করে পড়েছে। আওয়াজ পেয়ে রোজ টর্চ লাইট লাগিয়ে আদহামের পাশে দাঁড়িয়েছে। রোজ টর্চ লাইটের আলোয় আদহামকে তৎক্ষণাৎ চিনতে পেরে খপ করে নিচে বসে বিস্মিত হয়ে আদহামের মাথাটা নিজের কোলে নিয়ে উত্তেজিত হয়ে বলতে লাগলো, হোয়াট হ্যাপেন্ড মাই চাইল্ড? আমার ছেলের কি হয়েছে? আমার বাচ্চার সাথে কি ঘটেছে? আদহামের নিভু নিভু দৃষ্টি
প্রজ্বলিত হলো, চোখের কার্নিশ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রোজ ব্যতিব্যস্ত হয়ে আধামের চোখের জল মুছে কাঁদো কাঁদো গলায় আবারও প্রশ্ন করলো, আধামের এই অবস্থা কেন? আধাম ক্ষীণস্বরে বলল, ম্যাডাম প্লিজ হেল্প মি, ম্যাডাম প্লিজ সাহায্য করুন। রোজ আত্মবিশ্বাসী হয়ে দুইবার করে বলল, অ্যাডাম অফকোর্স আই উইল হেল্প ইউ। অ্যাডাম আমি তোমায় অবশ্যই সাহায্য করব, আই উইল শিওরলি হেল্প ইউ। আমি নিশ্চয়ই সাহায্য করব। প্লিজ টেল মি এভরিথিং ইন ডিটেইল মাই চাইল্ড। দয়া করে সব খুলে বলো আমার বাচ্চা। রোজ সবসময় আধামকে অ্যাডাম বলে সম্বোধন করত। আধামের কথা বলতে কষ্ট হচ্ছে। রোজ হলো আধামের স্কুলের টিচার। বুদ্ধিমতী রোজ আধামকে টেনে টুনে তাঁবুতে ঢুকিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে হাত পা ঘষতে লাগলো। রোজের স্বামী জেকনাস ফায়ার প্রেস থেকে জ্বলন্ত কাঠ তাঁবুর সামনে রেখে দিয়েছে আধামের উষ্ণতা বাড়ার জন্য। রোজ পরিলক্ষিত করলো আধামের ঠোঁট নীল হয়ে আছে আর পাতলা চামড়া ফেটে ভাগ হয়ে আছে। ফাটা ঠোঁট দিয়ে রক্ত উকি দিয়ে আছে। রোজ এক গ্লাস গরম পানি আধামের হাতে দিয়ে ছলো ছলো চোখে তাকিয়ে রইল। আধাম অর্ধেক পানি পান করে জানালো, পাইন গাছের নিচে তার সহোদর ভাই আদনান অর্ধমৃত হয়ে নগ্ন অবস্থায় পড়ে আছে। রোজ আধামের পা থেকে বরফে ভেজা শার্টটা খুলছিল। অতর্কিতে আর হাত থেমে যায়। আধাম কেঁদে কেঁদে বলল, একটা গোপন বাংকার আছে, সেখানে 15 বয়সের নিচে কিশোরদের ধরে আনা হয় এবং অকথ্য নির্যাতন করা হয়। নির্যাতনের পরিমাণ এতটাই বিশ্রী আর পাষণ্ড যে ভিকটিমরা এক সপ্তাহ সার্ভাইভ করতে পারে না। নিউ ইয়র্কের বিভিন্ন স্কুল এবং পুরো সিটি থেকে এই বয়সের মধ্যে সমবয়সী 30 জন কিশোরকে কিডন্যাপ করে এনেছে 3 জন সাইকো। গহীন জঙ্গলে লুকায়িত বাংকার হলো তাদের পাপের আস্তানা। নিকৃষ্ট লোকেরা মেয়েদের টার্গেট করে অল্প বয়সী কিশোরদের আত্মচিৎকার, অভুক্ত মুখ, নগ্ন বেড়ে ওঠা দেহ গোগ্রাসে গেলে আধমরা ছাড়া ও বহু বছর ধরে অমানুষেরাই বিভীষিকা চালিয়ে যাচ্ছে নীরব পাহাড়ের নিচের ভূমিতে। আধামের সাথে তার সঙ্গীরাও বিপদে আছে। হয়তো 2-1 ইতিমধ্যে প্রাণ হারিয়ে ফেলেছে। পেটে ক্ষুধা, শরীরে বিভিন্ন ক্ষত, বস্ত্রহীন গা, তুষারপাতের নিষ্ঠুরতা সব মিলিয়ে নিজ জীবন শেষ দিকে ঝুঁকে আছে। আধাম খুব অল্প ভাষায় ম্যাডামকে বুঝিয়ে বলল তার দুর্গতির কথা। রোজ আর জ্যাকসন বিশ্বাস করতে চেয়েও যেন করতে পারছে না। তারপরও দুর্গম পাহাড়ি অঞ্চলে বাবা মায়ের আদরের সন্তান পথহারা হয়ে ঘুরে বেড়াবে কেন? এটাও তো প্রশ্নের বিষয়। রোজের মন খুবই নরম। নিউ ইয়র্ক থেকে 6 মাস হয়েছে ভার্জিনিয়ার শিফট হয়েছে। নিউ ইয়র্কে থাকাকালীন আধাম ছিল রোজের স্টুডেন্ট। রোজ হন্য হয়ে টর্চ লাইট বের করে আধামকে স্বামীর একটা ওভারকোট পরিয়ে পায়ে জুতা পরাতে চাইল। আধামের পা দুটো 3-4 টিকে ছিলে আছে। জুতা পায়ে দিলে হাঁটাই যাবে না। সে জুতা রেখে একজোড়া ভারী মোজা পরিধান করে রোজকে নিয়ে ছুটল আহত সঙ্গী এবং ভাইয়ের সন্ধানে। আধামকে কোনো পাইন গাছের নিচে রেখে এসেছে, সেই রাস্তায় তো ভুলে গেছে। তবে ভাগ্য তার এবারেও সুপ্রসন্ন। রুদ্ধশ্বাসে 5 মিনিট হাঁটতেই দেখা গেল আদনানের। রোজ শব্দ করে কেঁদে দিল হাফ প্যান্ট পরা বেহুশ ক্ষত বিখ্যাত আদনানকে দেখে। বরফে ছোপ ছোপ রক্ত লেগে আছে। রোজের স্বামী জ্যাকসন কথা বলতে ভুলে গেছে। আধাম তাঁবু থেকে একটা ছোট ব্ল্যাঙ্কেট সাথে এনেছে, সেটা দিয়ে আদনানের পুরো শরীর থেকে ঢেকে পিঠে তুলে নিল আগের মতো। এবার আদনানের মনোবল বেশ স্ট্রং। তার কারণ হলো রোজ তাদের কিছুটা দূরেই উপর হয়ে পড়ে থাকা কালো ছেলেটাকে দর্শন করেই রোজ ভেঁচকি তুলে কেঁদে ফেলল। দৌড়ে গেল ম্যাক্সের কাছে, নাকে আঙ্গুল রেখে চেক করলো শ্বাস প্রশ্বাস খুব ক্ষীণ হয়ে চলছে। আর একটু দূরে এভাবে এলোমেলো হয়ে মরণের সাথে লড়াই করছে কিছু কিশোর। শক্তিশালী মার্কিন নারী রোজ অবিলম্বে ম্যাক্সকে কাঁধে তুলে তাঁবুর দিকে দৌড়তে লাগলো। ম্যাক্সের একটু দূরেই আরেকজন অচেতন হয়ে পড়েছিল। জ্যাকসনটাকে পাজা কোলা করে ছুটতে লাগলো রোজের সাথে। পাইন গাছের গা থেকে শুভ্র বরফ কণা তুলোর মতো উড়ে উড়ে নিচে পড়ছে। পাইন গাছের ডালপালা এবং সরু সুচালো পাতায় ঘন বরফের আস্তরণ জমে, যা পুরো গাছটিকে সাদা রঙের করে তোলে। লম্বা গাছের ডালে আর চিরসবুজ পাতায় বরফ জমে এমন রূপ ধারণ করেছে যেন শ্বেতশুভ্র রূপকথার জগতের দৃশ্য। অবিচল দাঁড়িয়ে থাকা পাইন গাছের মতোই 5 জন কিশোর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বাংকার থেকে যেই 10 জন পালিয়েছে তাদের 5 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে ক্ষুধা, ক্ষত আর হিমাঙ্কের কাছে হার মেনে। মরে গিয়েও যেন বেঁচে গেল। রোজ আর জ্যাকসন, ম্যাক, আধাম, আদনানকে তাঁবুতে রেখে বাকি 2 জনকে উদ্ধার করেছে। আর 5 জন আহত ছেলে মৃত্যুকে বরণ করেছে বাংকারের সামনেই। রোজ মুখে হাত ডুকরে কাঁদছে। ছেলেদের গায়ের কাটা ছেঁড়া পোড়া দাগেই চিহ্নিত হচ্ছে তাদের প্রতি হওয়া নির্মমতার সাক্ষী। রোজ আর জ্যাকসন সবাইকে পাশাপাশি শুইয়ে কম্বলে মুড়িয়ে দিয়েছে। ছোট তাঁবুটা হয়েছে
হয়েছে তাদের আশ্রয়ের স্থান। আধাম ছাড়া একজনেরও জ্ঞান নেই, রোজ হিসেবে মিলাতে পারছে না অল্প বয়সী ছেলেদের ঘাতক কারা, এই বাংকারে কাদের স্বৈরাচারী চলে, কেনই বা টার্গেট করে উঠতি বয়সী তরুণদের। ঠিক সেই সময় আধাম বুদ্ধির সাথে স্টেপ নিল। সে জানালো তাবু এবং এই স্থান ছেড়ে এক্ষুনি পালাতে হবে। সাইকোদের নেশা কেটে গেলেই মারা পড়বে সবাই। জ্যাকসন আর রোজ তাড়াহুড়ো করে তাবু খুলে প্যাকিং করে নিয়েছে। গাঢ় সমস্যা হলো তখনই তুষার ঝড় শুরু হয়েছে। পূর্ণিমা রাত কোথায় যেন গায়েব হয়ে গেছে। রোজ দিশেহারা হয়ে পড়ল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য। তারপর জ্যাকসনের বুদ্ধিতে পাশের একটি প্রাচীন চার্চে 5 জনকে কিছুক্ষণ রাখার জন্য ফাদারের কাছে অনুরোধ করলো। ফাদার না করতে পারেনি। 5 জন ছেলেকে সাহায্য করতে নির্দ্বিধায় রাজি হয়ে গেছে। তাদের জন্য ফায়ার প্লেসের এবং কুসুম গরম পানির ব্যবস্থা করে দিয়েছে খ্রিস্টান ফাদার। আধাম তখনও ভীত হয়ে আছে, কখন জানি এখানে অ্যাটাক হয় এই ভয়ে। রোজের মোবাইল দিয়ে বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেও বিফল হলো, নেটওয়ার্ক নেই। ফাদার 4 জনের শারীরিক অবস্থা দেখে ঘাবড়ে গেছে। তাদের শরীরের টর্চারগুলো খুবই রোমহর্ষক। রোজ কোমলমতি এক নারী, 6 মাস হয়েছে পছন্দের পাত্রের সাথে বিয়ে হয়েছে। বিয়ের আগে স্কুলের টিচার ছিল। এই 5 জন এবং যারা মারা গেছে তারা প্রত্যেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট। বাংকারে যারা বন্দি আছে তাদের মাঝেও হয়তো পরিচিত কেউ থাকতে পারে। রোজ হাপুস নয়নে কাঁদছে জ্যাকসনের বুকে পড়ে। জ্যাকসন বাকরুদ্ধ নির্দোষ কিশোরদের করুণ পরিণতি প্রত্যক্ষ দর্শন করে। বাইরে তুষার ঝড় থামার নাম নেই। এভাবে পেরিয়ে গেল 3 ঘন্টা। তুষার ঝড় কমে এসেছে। রোজ বাইরে গিয়ে আধামের বাবার কাছে যোগাযোগ করার চেষ্টা করে সফল হলো এবারে। আধামের বাবা মা পাগল হয়ে আছে ছেলেদের নিখোঁজ হওয়ায়। মিসিং ডায়েরি করেও লাভের লাভ কিছুই হয়নি। আশরাফ দিওয়ান পাগলের মতো ছেলের সাথে কথা বলতে চাচ্ছে। আধাম দুর্বল গলায় পাপা বলে ডাকার পরেই তার বাবা হাউমাউ করে কেঁদে উঠল। আধাম কখনো তার বাবাকে এভাবে ভেঙে পড়তে দেখেনি। ফিসফিস করে আধাম বলল, পাপা আমি সেফটির সাথে নেই, আদরানের অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি ভার্জিনিয়ার বিয়ারটাউন ওয়ান্ডার হাউসে নিয়ে এসে চলে আসো। আমি খুব ভয় পাচ্ছি বাবা। প্রিন্স তোমরা সেখানে গেলে কিভাবে, কে নিয়ে গেছে? আমরা স্কুল ছুটি হওয়ার পরে কিডন্যাপ হয়েছি। এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি আসো। মাম্মাম কোথায়? তোমরা আজ 3 দিন নিখোঁজ, তোমার মাকে সামলানো খুবই দুষ্কর। আজ বাধ্য হয়ে অরিত্রীকে ইঞ্জেকশন পুশ করে ওয়াশিংটন গিয়েছিলাম তোমাদের জন্য গোয়েন্দা ডিসাইড করতে। মাত্রই ফিরেছি তখনই তোমার খোঁজ পেয়েছি। বাবা তোমরা কেমন আছো, কি খেয়েছো? আশরাফ দিওয়ানের গলা চিরচির করে ভেঙে আসে। আধাম শক্ত ঢোক গিলে বলল, তুমি নিজেই দেখতে পাবে আমরা কেমন আছি। পাপা তাড়াতাড়ি আসো, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, এখন ড্রাইভিংয়ে আছি। তুমি চিন্তা করো না প্রিন্স, পাপা আসছি। আদনানের সাথে কথা বলা যাবে? ওর জ্ঞান নেই পাপা। আশরাফ দিওয়ানের বুকে কামড় দিয়ে উঠল সুচালো ব্যথায়। ভাঙা ভাঙা গলায় কিছু বলতে চেয়েও পারল না বলতে। স্ত্রীর কাছে অসুস্থ মাকে রেখে হন্যে হয়ে ছুটল ভার্জিনিয়ার সাথে। ভার্জিনিয়ার নির্জন পাহাড়ি অঞ্চলে প্রাচীন চার্চে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। ততক্ষণে আদনান এবং বাকিদের অবস্থা আরো বিপজ্জনক। আশরাফ দিওয়ান পৌঁছানোর ঠিক 10 মিনিট আগে বিপদ সংকেত দেখা দিয়েছিল। ভিকটিমদের খোঁজে একজন অমানুষ মাতাল লালিত চোখের চার্চের ফাদারের কাছে জিজ্ঞাসাবাদ করেছে এখানে কোনো ছেলে পেলে লুকিয়ে আছে কিনা। ফাদার সম্পূর্ণ অস্বীকার করে মিথ্যা বলেছে। ফাদার জানিয়েছে এখানে নিগ্রো এবং সাদা চামড়ার কোনো ছেলে আসেনি, কোনো যমজ ভাইও আসেনি। সবচেয়ে বড় কথা, ফাদার মুসলিমদের অপছন্দ করে। কোনো মুসলিম গোত্রের মানুষকে সে সাহায্য করতে রাজি নয়। এটা ছিল অকপটে এক মিথ্যা করা। চার্চের সর্বশেষ ছোট্ট রুমে রোজ শিক্ষার্থীদের নিয়ে ঘাপটি বেড়েছিল। সেই অমানুষটা ফাদারকে বিশ্বাস করে চলে গেছে অন্য জায়গায় খুঁজতে। ফাদার উপাসনায় মত্ত হওয়ার পর আশরাফ দিওয়ান এসে পৌঁছালেন। প্রিয় পুত্রদের এই রূপের দশায় তার জ্ঞান ওষ্ঠাগত, তার জান ওষ্ঠাগত। হাঁটু গেড়ে বসে চুল টেনে চিৎকার করে কাঁদতে চাইলেন, কিন্তু পারলেন না। গলায় যেন পাথর বসে আছে। ওদের মা প্রিয় নক্ষত্রদের এই হালে দেখতে পেলে মূর্ছা যাবে। আদনানের শরীরের ক্ষতচিহ্ন পরখ করে কলিজায় ঘা হয়ে গেছে। মানুষরূপী পশুর থাবায় পড়েছে তার সন্তান। একজন পিতার কাছে এই যন্ত্রণার আর কি হতে পারে? আদনানের চোখের পাতা পিটপিট করে কাঁপছে। ম্যাক্স রোজ ম্যাডামকে খামছে ধরে রেখেছে ভয়ে। সবার হুঁশ ফিরেছে কিছুক্ষণ আগে। প্রত্যেকের গায়ে পুরাতন ঢিলাঢালা পোশাক রয়েছে। আধামোর বাবাকে তাড়া দিল দ্রুত এই বিপজ্জনক স্থান ত্যাগ করতে। আশরাফ দিওয়ান একজন কার্ডিওলজিস্ট হয়েও এই মুহূর্তে ভুলে গেলেন চিকিৎসার মূল ভিত্তি। মাথাটা যেন শূন্য হয়ে গেছে এক লহমায়। জ্যাকসন জানালো সবাইকে ইমার্জেন্সি হসপিটালাইজড করতে হবে। জ্যাকসন আর আশরাফ দিওয়ান মিলে 4 জনকে গাড়িতে উঠিয়েছে। আধাম এক পলক চাইল চার্চের ফাদারকে, দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা। তারপর বের হয়ে গেল। রোজ আর জ্যাকসন তারা ট্যাক্সি করে বাড়ি চলে যাবে। রোজ সবাইকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেওয়ার সময় সবার কপালে চুমু এঁকে দিয়েছে। এই শিক্ষার্থীরা তারা সন্তানের সমতুল্য। আশরাফ দিওয়ান কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই ভাষা হারিয়ে ফেলেছেন। সবাই
রোজকে বিড়বিড় করে কিছু একটা বলার পরেই আশরাফ দেওয়ান গাড়ি ছুটিয়ে দিলেন। আধাম বাবাকে পরামর্শ দিয়েছে যেই রাস্তায় ট্রাফিক জ্যাম বেশি হয় ম্যাপ দেখে সেই রাস্তা ধরে এগোতে। রাক্ষসী মানব বেশি মানুষের সাথে ঝামেলা করতে পারবে না। প্রতিমধ্যে কোনো হসপিটালের ধারে কাছেও যেন গাড়ি না থামায়, কারণ ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের পুরো এরিয়ায় ঝুঁকি রয়েছে। নিউ ইয়র্ক ফিরেই তারা জায়গা পরিবর্তন করে অন্যত্র চলে যাবে, পালিয়ে বাঁচবে হিংস্র মানব থেকে। ম্যাক্স, আদনান, থমাস, রকি এরা 4-5 জন বেঁচে ফিরেছে বিভীষিকা থেকে, আর আধাম ফিরেছে ভাগ্যের ঝোরে। আশরাফ দেওয়ান প্রশ্ন করলেন, প্রিন্স তুমি ঠিকঠাক আছো? আলহামদুলিল্লাহ, কিন্তু সবার মাঝে তুমি একা কি করে অক্ষত থেকে গেলে প্রিন্স? আধাম বিষণ্ণ হেসে লুকিং গ্লাসে তাকিয়ে বলল, এই যে ক্যানাইন দাঁত, এই দাঁতের হাসি একজন পছন্দ করেছে, তাই আমাকে তিলে তিলে মারার জন্য চিয়ে রেখেছিল। পাপা, আমি ট্রমা থেকে বের হয়েছি কিনা জানি না, কিন্তু উপলব্ধি করতে পারছি মানবতা এখনো বেঁচে আছে। রোজ ম্যাডাম আর চার্চের ফাদার নিঃস্বার্থ সাহায্য না করলে আমাদের ডেড বডিও চোখে দেখতে পেতে না। এই ছিল বিভৎস অতীতের ক্ষুদ্রাংশ। মিটি মিটি তারা জ্বলছে রাতের আকাশে। দেওয়ান বাড়ির ছাদে পোল সাইডে আধাম আর ম্যাক্স স্মৃতিচারণ করছিল সেই অতীত, যেই অতীত তাদের আজকের অবস্থানের সাথে তোড়জোড় করে জড়িত। সেদিনের সেই 14 বছরের ম্যাক্স এখন তাগড়া জোয়ান পুরুষ। রকি আর থমাস যুক্তরাষ্ট্রে নিখুঁত ছদ্মবেশী হয়ে ঘুরে বেড়াচ্ছে। রকি আর থমাস স্পাইং এবং হ্যাক করার জন্য অন্যতম। 4 জনের যোগাযোগ হয় VM গ্রুপে, সরাসরি দেখা হয় এবং কথাও হয়। আধাম দীর্ঘশ্বাস ফেলে পিঠ লাগিয়ে শুয়ে পড়ল পুলের সাইডে, পা ভিজিয়েছে সুইমিং পুলের পানিতে। তারপর চোখ বন্ধ করে সুরেলা কণ্ঠের লাগাম ছেড়ে দিল। তেলাওয়াত করছে সুরামূলক। ম্যাক্স আবেশে চোখ বন্ধ করে ফেলল। আধাম যখন পবিত্র গ্রন্থের আয়াতে গলার সুর ধরে টান দেয়, তখন যেন আশেপাশের সবকিছু থমকে যায়, নির্জীব হয়ে যায় মস্তিষ্কের আজে বাজে চিন্তা। ম্যাক্সের কাছে এই সুর মারাত্মক মনোমুগ্ধকর লাগে। আধাম এক একটি আয়াত গলার ভেতর থেকে গভীর মাধুরী দিয়ে টেনে টেনে বের করছে। একবার যে এই সুর শুনতে পায় তার হৃদয় বিগলিত হয়। একবার যার কর্ণে এই মোহবিষ্ট তেলাওয়াত পৌঁছায় তার আত্মা বরফ শীতল হয়। নিচতলায় চিত্রা দেওয়ান হু হু করে কাঁদছেন, নাতির অমায়িক সুরের মূর্ছা নাই। আধাম খুব কম সময় এভাবে তেলাওয়াত করে। যখন শুরু করে তখন আধা ঘন্টার আগে থামে না। এ যেন সুর নয়, বরং অতৃপ্ত আত্মার শান্তি, এক ঐশ্বরিক সুর। কোলাহল মুক্ত নিস্তব্ধ বাড়িটা থমথমে বিরাজ করছে আপনা আপনি। আধামের বন্ধ চোখের পাতা দিয়ে অনবরত জল পড়ছে। গলাটা ভেঙে এসেছে। মাঝপথে এসে ডুকরে কেঁদে ফেললো ছেলেটা। পুরো শরীর নড়ে উঠেছে তার। কাঁদো কাঁদো সুরে সম্পূর্ণ সুরা শেষ করলো। নিচে অবস্থানরত চিত্রা দেওয়ান বহুদিন পর নাতির বৃষ্টি কণ্ঠ শুনতে পেয়েছেন। মাঝে মাঝে আধাম এভাবে কেঁদে কেঁদে আয়াত পাঠ করে। বৃদ্ধার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে মৃত নাতির আদনানের জন্য। আদনানের কণ্ঠস্বর ছিল আধামের চেয়েও মনোমুগ্ধকর। দুজনকে প্রতিযোগিতায় লাগালে নিঃসন্দেহে আদনান ফার্স্ট হবে। আদনান যখন গলার রক ফলিয়ে পবিত্র গ্রন্থ তেলাওয়াত করত, তখন পুরো পরিবার আদনানকে ঘিরে ধরত। বেঁচে নেই সুরেলা কণ্ঠের মালিক আদনান। পাপড়ি সজাগ থাকলে দৌড়ে তুরতুর করে ছাদে উঠে বাবার কোল দখল করে বসে চুপটি করে শুনত। তেলাওয়াতের সাথে পাপড়ির অদ্ভুত টান রয়েছে। মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আদনান মারিয়ামের সামনে অধিকাংশ সময় গুনগুন করে পবিত্র গ্রন্থ পাঠ করত। পাপড়ির জন্মের পরে আধাম ছোট্ট তুলতুলে ছানাটাকে কোলে নিয়ে দোল খাওয়াতে আর তেলাওয়াত করত। কাঁদতে কাঁদতে পাপড়ি ঘুমিয়ে যেত। হয়তো এই কারণেই পাপড়ির অভ্যন্তরীণ একটা টান আছে। আধাম ফ্যাকাশে হেসে ঠোঁট নাড়িয়ে বলে, যেই বাংকারে নিপীড়িত হয়েছি এই বাংকারে নিপীড়িত করি। আমরা ভিকটিম হয়েছি এবং হাসিল করছি প্রতিটা রক্ত ফোটার প্রতিশোধ। মৃত্যু পর্যন্ত ভোলা যাবে না জালিমের জুলুম। অ্যাডাম ভয় পেয়েছে শৈশবে কৈশোরে। যুবক অ্যাডাম ভয়কে জয় করেছে। VM গ্রুপের সদস্যরা গহীন অরণ্যের পাতালে পাপের আস্তানাকে প্রতিশোধের ঘাঁটি বানিয়েছে। একজন নরপশুকে বারবিকিউ করেছি, বাকি আছে আরো 2 জন। এক প্রলয় ঘটবে, বিভীষিকার বদলা হবে। আমার পিতামাতা, ভাই, ভাইয়ের বউ, পুরো পরিবারটা নিঃশেষ করে দিয়েছে দানবের দল। উসুল হবে, সব উসুল হবে। ছাদের দরজায় একজোড়া চন্দন বর্ণের গা স্থির হয়ে আছে, পা স্থির হয়েছে। আধাম হাতের ইশারায় পূর্ণিমাকে দরজার আড়ালে সরতে বলে ম্যাক্সকে নিচে পাঠিয়ে দিয়েছে। গুটি গুটি পায়ে শাড়ি পরিহিত পূর্ণিমা আধামের পাশে বসলো। খোপা করা চুলগুলো ছেড়ে দিল। মেরুন রঙের শিফন জর্জেট শাড়িটা মারাত্মক মানিয়েছে সুন্দরী তোমার গায়ে। আধাম ঘোর লাগা চোখে তাকিয়ে রয়। তারপর জায়গা থেকে সরে তুষার রানীর কোলে মাথা রেখে দিল আলগোছে। স্নো কুইনের ফিনফিনে আঁচল উঠছে বাতাসে, এলোমেলো চুল উঠছে অবাধ্য হয়ে। আধাম হাত গলিয়ে দিল ঘাড়ের পেছনে এবং স্লাইড করছে নরম হাতের সাহায্যে। পূর্ণিমা তর্জনী আঙ্গুল রাখলো স্বামীর গালে, যেখানে নোনা জলের ধারা এখনো ঝুলে আছে। নোনতা জলকণা নিয়ে আঁকিবুকি করে গালের উপর লিখলো, কাঁদছেন কেন প্রিয়? আধাম
ওর বাঁকির মায়াবতীর ঘাট থেকে পিঠ বরাবর রেখে টেনে লিখলো, আমি কাঁদলে তোমার কষ্ট হয় স্নো কুইন? হয়। অস্থিরতা ঘিরে ধরে। আপনার কিসের এত বিষাদ, কিসের এত কষ্ট যার কারণে পড়ে পড়ে কাঁদেন? স্নো কুইন, আমি খুব বিশ্রী কিছু দৃশ্যের মুখোমুখি হয়েছি, আমি ভিকটিম হয়েছি, আমি জঘন্য কিছু দেখেছি, আমার সাথে আমাদের অন্যায় করা হয়েছে। আমাকে বলুন অন্য আরেকদিন বলি। আচ্ছা, যেদিন মন খুলে বলতে পারবেন সেই দিনই শুনবো। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলো আইস কুইন, আমাকে আপনার কখন ভালো লেগেছে? মানে প্রথম কবে ভালো লেগেছে? যেদিন ভোরে বারান্দায় স্ট্রবেরি খেয়ে যাচ্ছিলে এক মনে, সেদিন প্রথম ওষ্ঠা খেয়ে তোমার উপর ভয়ানকভাবে মোহিত হয়েছি। সেদিন হয়তো প্রথম তোমাকে স্নো কুইন অভিহিত করেছিলাম। মনে হচ্ছিল স্ট্রবেরি বাগানে একটা বড় কিউট খরগোশ তার ছানাদের নিয়ে ফল খাচ্ছে, পাশের কুট্টুস দুইটা ছিল বড় খরগোশের কুট্টি ছানা। আচ্ছা, আমাকে তোমার কবে ভালো লাগতে শুরু হয়েছে? সেদিন থেকে যেদিন অভিনব কৌশলে আমার সাথে কথা বলেছেন। গ্রামে দেওয়ান বাড়িতে সেই সকালের কথা বলছি। ভাতের প্লেটে ভাত সরিয়ে আঙ্গুল দিয়ে শুভ সকাল লিখেছিলেন। টেকনিকটা আমার কাছে দারুণ লেগেছে তুষার রানী। তোমার কাছে সবচেয়ে ঘৃণিত কি? জোরপূর্বক যৌন ক্ষুধা নিবারণ করাকে প্রচন্ড ঘৃণা করি। পূর্ণর বায়োলজিক্যাল ফাদার তারিককে খুব ঘৃণা করি। গেও মেয়ে তো, তাই সংসার ভাঙার ভয় আর পরকীয়া জেনেও পড়েছিলাম প্রতিবাদ ছাড়া। আমাকে বলা হলো তার গার্লফ্রেন্ডকে বুঝিয়ে বলতে যেন আমার সংসার না ভাঙে, কিন্তু সেটা আমার সংসার ক্রমেই ছিল না। আমি কেমন করে জানি তার মায়ের কথায় দেখা করতে গেলাম আধুনিক মেয়েটার সাথে। যেভাবে চাচি আমাকে শিখিয়ে দিয়েছে তাই করেছি। আমি পাগল ছিলাম তখন, মেয়েটার পায়ে ধরে আকুতি করছিলাম। সে বিব্রত বোধ হয়ে আমার গালে থাপ্পড় দিয়েছে। জীবনে এতটা লজ্জিত কখনো হয়নি। তার পায়ে কেন ধরেছি সেই হিসাব আজও খুঁজে বেড়াই। ভঙ্গুর হয়ে বাড়ি ফেরার পর আর এক দফা মার খেয়েছি কাপুরুষের হাতে। জহির চাচা তার ছেলের অপরাধের ভারে আমার দিকে তাকাতে পারছিলেন না। চাচির সাথেও রাগারাগি করেছেন। চাচিরও তেমন দোষ ছিল না, তিনি আমাকে আগলে রাখতে চেয়েছেন, তবে ছেলেকে ট্রল মানাতে পারেননি। স্নো কুইন, আমাকে দ্রুত বিশ্বাস করে নিলে না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আপনি স্পেশাল একজন। আপনার আর তারিকের মাঝে আকাশ পাতাল তফাৎ। সে ছিল কুৎসিত হৃদয়ের মানুষ আর আপনি হলেন আমার একান্ত ব্যক্তিগত পুরুষ। আমি তারিকের হাত থেকে পালিয়ে বাঁচতে চাইতাম আর আপনার স্পর্শে লজ্জা পাই। অতীতে ভাবিনি পোড়া কাপড়ের মেয়েটা ভয় দূর করে লজ্জিত হবে রাঙা হয়ে। লজ্জার মাঝেও বিভিন্ন স্তর রয়েছে। আপনি আমাকে যেই লজ্জায় ফেলেন এমনটা প্রত্যেকটা মেয়ে চায়। আমি চেয়েছি আর পেয়েছি আপনার সাহচর্যে। আপনার মনে আছে যেদিন বুবু আমাকে পান্নার আংটি আর গয়নাগাটি পরিয়ে খালি রুমে বসিয়ে গিয়েছিলেন? পূর্ণ আমার বাবার সাথে আর পাপড়ি আয়েশার সাথে ছিল। আপনি স্বাভাবিকভাবে রুমে ঢুকে আমাকে দেখার পর আবার বাইরে চলে গেছেন। অদ্ভুতভাবে ব্যথিত হয়ে গেলাম, ভেবেছি রিজেক্ট করেছেন। তারপর যখন গন্ধরাজ ফুল হাতে করে নিয়ে আসলেন এবং পেন্ডেন্ট পরিয়ে দিলেন তখন বুঝলাম আসল কারণ। আবার আপনাকে অন্যরকমভাবেও আবিষ্কার করেছি। ক্লসেট হাতরে ফিট শার্ট পরেছেন এবং ক্যান্ডেল লাইট লাগিয়েছেন। তাতেই আমার টনক নড়েছে। কি টনক নড়েছে? পাপড়ির বাবা যেমন সুদর্শন তেমন স্মার্ট। আমি স্মার্ট? নিঃসন্দেহে আপনি স্মার্ট। একটু হাসুন তো জনাব। যথারীতি আধাম প্রসারিত হাসলো। পূর্ণিমা অনামিকা আঙ্গুল নিয়ে ক্যানাইল দাঁতে টোকা দিল একটা। আধাম জোরে হেসে ফেলল। পূর্ণর মতো কাজ করেছে তুষার রানী। পূর্ণ সবসময় ওর অনামিকা আঙ্গুল দিয়ে টোকা দেয়। সঠিক কাজটাকে উল্টো করে সম্পাদন করাই হলো বাচ্চাদের রীতি। আর পূর্ণ তো বহুত আপডেট। এতক্ষণে কথোপকথন হচ্ছিল সাইন ল্যাঙ্গুয়েজে। স্ত্রীর কোল থেকে মাথা সরিয়ে আধাম ছাপ দিল সুইমিং পুলে। পানি থেকে মাথা তুলে শুভ্রময়ীর পাঁজরা ভিজিয়ে দিল। ডার্ক কালার শাড়িতে ধবধবে পাঁজরা জলজল করছে। আধাম ঠোঁট ছুঁয়ে দিল সাদা পায়ের গোড়ালির উপর। পূর্ণিমা আকস্মিক কাণ্ডে পা গুটিয়ে নিতে চাইল, পারল না। চোখে চোখে হাসছে দুজন। আধামের পুরো মুখশ্রী এবং বুকের সাথে লেগে থাকা বিন্দু বিন্দু জলের কণা নিয়ে মিছে মিছে খেলা করছে তুষার রানী। পুরুষটার চুলগুলো চোখ ছুঁই ছুঁই। চাঁদের মায়াবী আলো ওদেরকে মায়াবী ঝুঁটিতে রূপান্তরিত করেছে। পূর্ণিমা রূপবান স্বামীর উজ্জ্বল ফর্সা মুখে হাতের বিচরণে ভালোবাসা লেপটে দিচ্ছে। আধাম আঁকড়ে ধরল লতানো কোমর। ভেজা চুলের ঝাড়া পানি ছিটিয়ে দিল তুষার রানীর মুখে। নিষ্পাপ ভঙ্গিতে মেয়েটা ফিচেল হেসে নেত্রপল্লব বুঝে ফেললো। ওদের প্রেমময় দৃষ্টিতে ঝরে পড়ছে অনাবিল তৃপ্তির সুখ। মিঠা মিঠা প্রেমে ভাটা পড়ে আয়েশার চিল্লা চিল্লিতে। উতলা হয়ে গেট দিয়ে ঢুকে আয়েশা জোরে জোরে ডাকছে আর বলছে, ও ভাইজান তাড়াতাড়ি বাইরে আহেন, আপনার পোলামাইয়াই ঝগড়া বাঁধাই দিচ্ছে। আধাম বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, আমি তো জানি দুজনে সন্ধ্যার পরে অবেলায় বুবুর ঘরে ঘুমিয়ে গেছে, তবে উঠলো কখন, বাইরে গেল কখন, ঝগড়া লাগিয়ে দিল কখন? আয়েশার চেঁচামেচিতে এইটুকু স্পষ্ট হয়েছে যে দুজনকে নিয়ে সামনের রাস্তায়
রাস্তায় ফুচকার স্টলে গিয়েছিল আর সেখানেই আকাপ করেছে। আধাম পুল থেকে উঠে রেলিংয়ে দাঁড়িয়ে বলে, ওদেরকে বাইরে বের করেছিস কেন? ভাইজান ফুচকা খাইতাম, দোকানে গেছিলাম, দারোয়ান চাচাকে বললেই তো এনে দিত। ভুল হইয়া গেছে ভাইজান, এখন তাড়াতাড়ি আহেন, আপনার পোলারেও আনতে পারি না, মাইয়ারেও আনতে পারি না। ওরা কার সাথে ঝগড়া বাঁধিয়েছে? মন্ত্রী কামালের লগে। আরে সেই হয়েছে, ঝগড়া করুক, তুই বাধা দিস না, হেলে দুলে ম্যাক্সকে নিয়ে যা। ভাইজান আমি তো ইংরেজি পারি না, যা আমি আসছি। আয়েশা দারোয়ানকে নিয়ে ছুটেছে রাস্তার দিকে। আধাম হাত বাড়িয়ে দিল তুষার রানীর সামনে। পূর্ণিমা সেই হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সে জানে না যে আর গুণধর ছেলে মেয়েরা রাস্তায় কামালের সাথে দাঙ্গা লাগিয়েছে।